নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পবিত্র ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি রাজনীতির কথা বলেছেন, নিজেকে মুসলমানদের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরে নাম না করে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। এই জিনিসটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, নতুন কিছু নয়। ভোট তো এসে গেল, তার আগে মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলবেন, সংখ্যালঘুদের মনে বিজেপি জুজু দেখাবেন যাতে তাদের ভোটটা নিশ্চিত করা যায়। মুখ্যমন্ত্রী ধর্মীয় সংখ্যালঘুদের ভোট এই রাজ্যে পাবেন, কিন্তু শুধু সংখ্যালঘুদের ভোট আর বেনিফিশিয়ারিদের ভোট দিয়ে তিনি বারবার কেল্লাফাতে করতে পারবেন? দেখুন, লক্ষ্মীর ভান্ডারের যা সুফল পাওয়ার মুখ্যমন্ত্রী পেয়ে গেছেন, নতুন করে আর সেখানে সুফল পাওয়ার কিছু নেই। 21-এ পেয়েছেন, 24-এ পেয়েছেন, এবারও ওই যা বেনিফিশিয়ারি আছে সেই বেনিফিশিয়ারি সমর্থন তিনি পাবেন, অর্থাৎ ওই 45-46% ভোট মুখ্যমন্ত্রী পাবেন, তৃণমূল পাবে। তার থেকে তার ভোট কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। ওটা তৃণমূলের স্যাচুরেশন। বিজেপি যদি ওই 40% ভোট পায়, ড্যাং ড্যাং করে তৃণমূল জিতবে, কিন্তু বিজেপি যদি 8-4% অতিরিক্ত ভোট পায় তাহলে ফটো ফিনিশ হবে। এই বিষয়টা আরএসএস জানে। সম্প্রতি দক্ষিণ ভারতে অখিল ভারতীয় প্রতিনিধি সভার 3 দিনের বৈঠক হয়েছে আরএসএস এ। সেখানে সংঘ বাংলাদেশে হিন্দু নিধনের বিষয়টাকে গুরুত্ব দিয়েছে, প্রস্তাব আকারে পেশ করেছে। মোহন ভাগবত 10 দিন পশ্চিমবঙ্গে কাটিয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষত উত্তরবঙ্গের অনেক জায়গায় আরএসএস এর সংগঠন আছে, আদিবাসীদের মধ্যে আছে, বনবাসীদের মধ্যে আছে। তাদের মধ্যে প্রাথমিক শিক্ষার প্রচলন আরএসএস করেছে, এবং আরএসএস এর কর্মীরা নীরবে কিন্তু কাজ করেন। এবং সীমান্ত লাগোয়া অঞ্চল, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল, সেখানে আরএসএস এর সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয়। এই প্রেক্ষিতে আরএসএস কিন্তু হিন্দু জাগরণের ডাক দিয়েছে এবং সেখানে অনুঘটকের কাজ করছে বাংলাদেশের ঘটনা। দেখুন, বিজেপি একটা জিনিস বুঝেছে, ঠেকে শিখেছে, যে ধর্মীয় সংখ্যালঘুদের ভোট তারা পাবেন না। সামান্য কিছু ভোট পেলেও সেটা এমনিতেই তারা পাবে যে সমস্ত মুসলমানরা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চান এবং যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি মুসলমানদের রক্ষাকর্তা এই ন্যারেটিভকে বিশ্বাস করেন না, সেই অংশের ভোট হয়তো বিজেপি পাবে। সেটা কিন্তু যৎ সামান্য। বিজেপিকে নজর দিতে হবে হিন্দু ভোটের উপর, হিন্দু ভোটের কনসলিডেশনের উপর। ইতিমধ্যে 55% হিন্দু ভোটের কনসলিডেশন পশ্চিমবঙ্গে হয়েছে। গুজরাটে হিন্দু ভোটের কনসলিডেশন দেশের মধ্যে সব থেকে বেশি, 61%। তারপরেই পশ্চিমবঙ্গ, সেটা হচ্ছে 55%। বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের উপর অত্যাচার, পরিকল্পিতভাবে এথনিক ক্লিনজিং এর উদ্যোগ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সনাতনী মননেও প্রভাব ফেলেছে। তারপরে দেখছেন না, মোথাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটছে, সেটাও কিন্তু হিন্দুদের মনে প্রভাব ফেলেছে। এবং হিন্দু ভোট যে কনসলিডেট হচ্ছে এবং আরো হবে, যত নির্বাচন এগিয়ে আসবে তত কিন্তু হিন্দু ভোটের কনসলিডেশন হবে, এটা বাস্তব। এবং এখানে আরএসএস তাদের ভূমিকাটা পালন করবে। মোহন ভাগবত 10 দিন পশ্চিমবঙ্গে ছিলেন, এমনি এমনি তো ছিলেন না। আরএসএস এর কাজকর্ম, তাদের শাখা, তাদের সংগঠনের বিস্তার, সেসব সম্পর্কে তো রয়েছেই, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণের প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করা, অর্থাৎ আরো হিন্দু ভোট যাতে বিজেপির ছাতার নিচে জড়ো হয় সেটাকে এনশিওর করা। দেখুন, লোকসভা নির্বাচনের আগে আরএসএস এবং বিজেপির সম্পর্কের কিছুটা শীতলতা ছিল, তার খেসারত বিজেপিকে দিতে হয়েছে। কিন্তু তারপরে বিজেপি নেতৃত্ব আরএসএস এর সঙ্গে সম্পর্ক মেরামত করেছেন, তার সুফল বিজেপি দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র বিধানসভায় পেয়েছে। সামনে বিহারের নির্বাচন, তারপর পশ্চিমবঙ্গ, আসাম, কেরালায় নির্বাচন। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার সংঘের সদর দপ্তরে গেলেন, হেডগেওয়ার স্মৃতি মন্দিরে শ্রদ্ধা অর্পণ করলেন, নেত্রালয়ের শিলান্যাস করলেন এবং সরসঙ্গ চালক মোহন ভাগবতের সাথে কথা বললেন। দেখুন, মোহন ভাগবত কিন্তু খুব অ্যাসার্টিভ। দেউলসের পরে তিনি শুধু অ্যাসার্টিভ সব থেকে বেশি, কারণ হেডগেওয়ার চরিত্র নির্মাণের উপর জোর দিয়েছিলেন। গোলওয়ালকার হেডগেওয়ারের নীতিকেই মোটামুটি ফলো করেছিলেন, কিন্তু দেউলস জরুরি অবস্থার সময়, তারপরে এবং ৯ দশকের গোড়া পর্যন্ত আরএসএস কে অনেক সক্রিয়ভাবে মাঠে নামিয়েছিলেন এবং মোহন ভাগবত চাইছেন যে আরএসএস এর ভূমিকা আরো প্রাসঙ্গিক হোক এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার দীর্ঘস্থায়ী হোক, বিভিন্ন রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হোক। সংঘের শতবর্ষ এটা, তাই সংঘও চাইবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক, বিহারে আসুক, কারণ তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য থাকলেও সংঘ জানে তাদের যে এজেন্ডা সেটা একমাত্র ফুলফিল করতে পারে বিজেপি। সেই জন্য লোকসভা নির্বাচনে বিজেপি ধাক্কা খাওয়ার পর বিজেপিও ভুল বুঝেছিল, সংঘের সাহায্য চেয়েছিল, সংঘের স্বয়ংসেবকরাও নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল। অনেকে বলতে পারেন পশ্চিমবঙ্গে তো আরএসএস উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো শক্তিশালী নয়। আরএসএস হয়তো গুজরাট, মধ্যপ্রদেশের মতো শক্তিশালী নয়, কিন্তু আরএসএস এর শক্তি পশ্চিমবঙ্গে উড়িয়ে যাওয়ার মতো নয়। শাখা সংগঠনের বিস্তার কিন্তু হচ্ছে এবং একটা হিন্দু জাগরণ হয়েছে, এটা অনস্বীকার, যেটা তৃণমূলও জানে। তৃণমূল সেই জন্য বিজেপির জুজু দেখাচ্ছে, বলছে যে আমি মুসলমানদের রক্ষাকর্তা। পশ্চিমবঙ্গে কার্যত প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা চলছে। আমাদের উচিত এখন পজিটিভ সেকুলারিজমে বিশ্বাসী রাখা, কারণ সকল ধর্মনিরপেক্ষ দলগুলো সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে সরবর না। হিন্দু সম্প্রদায়ের কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট যদি এমন কিছু করে সেটা নিয়ে তারা বাজার মাত করে, কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে একটা বারের জন্য তারা রাগ করে না। এইগুলো মানুষের মনে প্রভাব ফেলছে। এগুলো কিন্তু সেকুলারিজম নয়, এগুলো হচ্ছে তোষণ। পজিটিভ সেকুলারিজম এটাই যেখানে সব ধরনের মৌলবাদকে নিন্দা করা যেতে পারে। তাই আরএসএস এর মাস্টার প্ল্যান আছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্ল্যানকে কি রুখতে পারবেন? শুধুমাত্র মুসলিম কনসলিডেশন করে এবং বেনিফিশিয়ারিকে সঙ্গে নিয়ে তিনি কি 15 বছরের প্রতিষ্ঠান বিরোধীদের হাওয়াকে রুখে দিতে পারবেন? শক্ত চ্যালেঞ্জ, সেটা মমতাও জানেন। সেই জন্য তিনি ফুরফুরা যাচ্ছেন, নওশাদকেও দলে নেওয়ার চেষ্টা করছেন, যাতে মুসলমান ভোট 1% এদিক ওদিক না যায়। একেবারে 100% তিনি চাইছেন। আর বিজেপি জানে যে তারা মুসলমান ভোট পাবে না, হিন্দু ভোটের যত সম্ভব কনসলিডেশন বিজেপি তাদের পক্ষে চাইছে। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের জন্য আরএসএস এর ভূমিকা অনস্বীকার্য। কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে, শুনে নিন অমিতাভ বাবু কি বললেন। অমিতাভদা, আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার সম্মেলন হলো সম্ভবত কর্ণাটকে। এখানে সব থেকে বেশি আরএসএস যে বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়েছে, বাংলাদেশের হিন্দু নিধন বা এথনিক ক্লিনজিং। 26-এ নির্বাচন আমাদের, সেখানে বিজেপি হিন্দু খাতনে মে হ্যায় ন্যারেটিভটা তুলে ধরেছে। তারপর দেখুন মোথাবাড়ি থেকে শুরু করে নানা জায়গায় গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে এবং দীর্ঘ প্রায় 12 বছর বাদে প্রধানমন্ত্রী গেলেন সংঘের দপ্তরে। কার্যত সংঘের লাইনটাকেই প্রধানমন্ত্রী এন্ডোর্স করবেন। তো প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ বলেন, সবকা বিশ্বাস। ঈদে মসজিদ থেকে সওগাত বিলি করছেন, আর সংঘ বলছে যে বাংলাদেশে হিন্দুদের এথনিক ক্লিনজিং হচ্ছে। কিভাবে দেখছেন? এবং পশ্চিমবঙ্গের নির্বাচন, সেখানে বিজেপি
হিন্দুত্বের রক্ষাকর্তা হিসাবে মাঠে আছে, কিভাবে দেখছেন? দেখুন, আমাকে যদি আপনি গ্রাউন্ড লেভেলের কথা বলেন, গ্রাউন্ড লেভেল মানে যেটা বাস্তব, হুম সেটাতে আমরা তো এখানে হিন্দু মুসলমান রায়, হিন্দু মুসলমান দাঙ্গা, হিন্দু মুসলমানের বিভেদ, এগুলো কি আমরা আমাদের চোখের সামনে এখন কোনো জায়গায় দেখতে পাচ্ছি? একটা আধটা জায়গায় কিছু একটা ঘটছে। এখন কি ঘটছে, কতটা ঘটছে, এগুলোর থেকেও বড় ব্যাপার হচ্ছে যে জিনিসটা নিয়ে মানে নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। পশ্চিমবাংলায় তো মূল সমস্যা দেখুন, আগে সল্টলেক সিটিটা ছিল বৃদ্ধাশ্রম, এখন পুরো কলকাতা শহরটা হয়েছে বৃদ্ধাশ্রম। সমস্ত অধিকাংশ ছেলে মেয়ে পড়াশোনা শিখতে কলকাতার বাইরে চলে যাচ্ছে, যেটা পৃষ্ঠভূমি ছিল। পশ্চিমবাংলার এক্সোডাস হয়ে যাচ্ছে, সব বাইরে চলে যাচ্ছে, যেটা আগে বিহার ঝাড়খণ্ডে ছিল। এখন পশ্চিমবাংলা হচ্ছে ভারতের অন্যতম একটা পশ্চাৎপদ রাজ্য। আমরা এখন বাংলাদেশে যেটা হিন্দু নিধন বলছি, বাংলাদেশে তো যে রায়েট হচ্ছে, মারপিট হচ্ছে, সেখানে মুসলমান কি ছেড়ে দিয়ে শুধু হিন্দুকে মারা হচ্ছে? একটা বিরোধী রাজনৈতিক দল সেই যদি মানুষের কথা, রাজ্যের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এখানে গণতন্ত্র নেই। এখানে যেভাবে পশ্চিমবাংলায় পরিচালনা করা হচ্ছে, এরকম সরকার মানে একটা খুব একটা ব্যতিক্রমী সরকার ভারতীয় গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে। এই সরকার তার তোষণকারী সরকার বলে কি আপনি তার মনে করেন? তার মুসলমান প্রতিবাদ তোষণকারী? তার প্রতিবাদ এখন তোষণকারী তো নয়, এখন তো হিন্দু মুসলমানে ভাগ হয়ে গেছে। আপনি যত মুসলমানকে বিরোধিতা করছেন, মুসলমানরা তত একত্রীকরণ হচ্ছে। পশ্চিমবাংলাকে আসাম মডেলে রাজনীতি করার যে প্রচেষ্টা, পশ্চিমবাংলা আসামও নয়, পশ্চিমবাংলা গুজরাটও নয়। এখন মজার ব্যাপার কি জানেন, ভারতবর্ষে লিবারেলি আপনি চেক করতে পারেন, 25% লোক হচ্ছে ভেজিটেরিয়ান, আর 75% লোক হচ্ছে নন ভেজিটেরিয়ান ভারতবর্ষে। কিন্তু আপনি যদি কালকে বাঙালিদের ওই খাকরা, ইডলি, তারপরে ধোকলা, এগুলো যদি বাংলায় চালাতে চান, কারণ আপনার রাজনৈতিক ক্ষমতা আছে বলে, তাহলে পশ্চিমবাংলার মানুষ কতটা গ্রহণ করবে আমার জানা নেই। এটা 2000 পশ্চিমবঙ্গে অমিতাভদা হিন্দু ভোটের 55% বিজেপি পায়, 55%। এটার মধ্যে আমার খুব ডাউট আছে। হ্যাঁ, আপনি আর যাকে 5% পেলেই কিন্তু একেবারে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস। না না, এটা একদম প্রতিষ্ঠিত তথ্য। এইগুলো প্রতিষ্ঠিত তথ্য আপনি বলছেন, 55% অফ হিন্দু ভোট, মুসলমান ভোট বিজেপি পায় না, একটাও পায় না। যেগুলো ইগনোর করে যাচ্ছেন। আপনি হিন্দুদের মধ্যে আদিবাসীদের ধরছেন, আপনি হিন্দুদের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী বলছেন, যারা যে কোনো মুহূর্তে এদিক ওদিক শিফট করে যাবে কনসলিডেটেড ভাবে। আমি বলছি যেমন কুর্মীরা, মাহাতোরা, যেমন মতুয়ারা, যেমন রাজবংশীরা, যেমন কোচেরা, এদের তো বিভিন্নভাবে সব দিয়ে দিয়ে আটকানো হয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকার। এখন লড়াইটা বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের হচ্ছে আমি মনে করি না, এটা কেন্দ্রীয় সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের লড়াই হয়েছে। এবং এই লড়াইটাকে পলিটিক্যাল ন্যারেটিভ দেওয়ার চেষ্টা তো করা যাচ্ছে না। পলিটিক্যাল ন্যারেটিভ দেওয়ার মতো অবস্থায় বিরোধী রাজনৈতিক দলকে আমি দেখতে পাচ্ছি না। বিরোধী এবং রাজনৈতিক আরএসএস এর দল যে উদ্বেগ বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে, সেটাকে কিভাবে দেখেন? মোহন ভাগবত 10 দিন ছিলেন এখানে। আরএসএস কে আমি আমার মতো স্টাডি করেছি, কারণ আমি দীর্ঘদিন নাগপুরে থেকেছি। আমি আরএসএস হেডকোয়ার্টারের খুব ঘনিষ্ঠ ছিলাম তখন ছাত্র থাকাকালীন। এবং আমি আরএসএস এর মধ্যে আমি যেটা দেখেছি, দেখুন কয়েক মাস আগে বিজেপির সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন আরএসএস এর দরকার নেই, বিজেপি স্বয়ংসম্পূর্ণ। আপনার নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, তারপরে এখন কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী মানে জেপি নাড্ডা তো নরেন্দ্র মোদী, অমিত শাহেরই প্রোটেজ। এবং জেপি নাড্ডা টার্ম শেষ হয়ে গেল, নতুন বিজেপি সভাপতি আসবেন, এখনো পুরো প্রক্রিয়া শেষ হয়নি। স্পেকুলেশন হচ্ছে মোহন ভাগবতের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে নতুন বিজেপি সভাপতির নাম পাকা করতে। তাহলে আজকে মোহন ভাগবত
আমি যতটা আরএসএস কে ফলো করেছি, সেই ওদের লিটারেচার থেকে আরম্ভ করে ক্রোনোলজি, বালা সাহেব দেওরসের পরে মোহন ভাগবত হচ্ছে অ্যাসার্টিভ আরএসএস চিফ, অ্যাসার্টিভ আরএসএস। হুম হুম বালা সাহেব দেওরস ছিলেন, আমি আলোচনা করার দরকার নেই এত অতীত। এবং এখন মোহন ভাগবত অ্যাসার্টিভ, হুম যিনি কিন্তু সরকার থাকাকালীন বিজেপি আমাদের দেশে, বেসিক্যালি এটা থার্ড ওয়ার্ল্ড ডেমোক্রেসি, তো ক্ষমতায় যেখানে মানুষের ঢল সেখানে, ক্ষমতা শেষ হয়ে গেলে শুকিয়ে যাবে। এখন বামফ্রন্ট সিপিএম তার প্রকৃষ্ট উদাহরণ। হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে প্রধানমন্ত্রীকে তিনি তার হেডকোয়ার্টারে নিয়েছে, বৈঠকে বসাচ্ছেন। আরএসএস এর যে চিন্তা ভাবনা দেখুন, যদি হেডকোয়ার গোলওয়ার্কারের কথাই বলেন, তারা কিন্তু কখনো বলেনি যে আরএসএস একটা বিন্দুর উপরে থাকবে। যেমন আহ, আমাদের ভগবতের কতগুলো ডিফারেন্ট নোট আছে, যেগুলো আপনারা নজর করছেন কিনা জানি না। তিনি বলছেন হিন্দু মুসলিম ডিএনএ এক ভারতবর্ষ, উনি বলছেন, যে ডিএনএ নিয়ে এত কথা হয়েছে। হুম উনি বলছেন যে মুসলমানরা আর ইনক্লুসিভ অফ হিন্দুজ ইন ইন্ডিয়া, হুম মুসলমানকে বাদ দিয়ে ভারত নয়। হুম এবং সেখানে আরএসএস এবং বিজেপির মধ্যে আমি জানি না মোহন ভাগবত এবং অমিত শাহ নরেন্দ্র মোদীর ন্যারেটিভের মধ্যে কোথাও ফারাক থাকছে কিনা। এবং পশ্চিমবাংলায় যারা বিজেপির এখন কর্তা ব্যক্তি হয়েছে, তারা আরএসএস এর লোক অধিকাংশই নন। তারা তো তৃণমূল বিক্ষুব্ধ মোহন তৃণমূল। ভাগবত যেটা বলেন ঠিকই, যে মুসলিমদের বাদ দিয়ে ভারতবর্ষ নয়, ঠিক কথা বলেন, এবং একই সঙ্গে বলেন না, যে হিন্দু মুসলিমদের বাদ দিয়ে ভারতবর্ষ নয় বলেননি। আপনি আরো ভালো ডিএনএ করে এক, দেখুন। ডিএনএ এক, ডিএনএ না না, উনি বলছেন হিন্দুজ আর ইনক্লুসিভ অফ মুসলিমস ইন ইন্ডিয়া। হ্যাঁ, এখানকার হিন্দু- মুসলমানরা তো কনভার্টেড মুসলমান, হ্যাঁ, ওরা তো আগে হিন্দু ছিল। না, এইসব উনি বলেননি। উনি বলছেন হিন্দুজ আর ইনক্লুসিভ অফ মুসলিমস ইন ইন্ডিয়া। কথাগুলোর ব্যাখ্যা আপনি আপনার মতো করবেন, আমি আমার মতো করবো। হুম এখন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন একটা বিগার ইন্ডিয়ার কথা বলছেন, এটা কিন্তু গোলওয়ার্কার এবং হেডগোয়ার তাদের লিখিত, তাদের বক্তব্য সব জায়গায় পরিষ্কার করে লিখে গেছে। আর আরএসএস 100 বছরে প্রবেশ করছে। 100 বছরের আগের ন্যারেটিভ আর এখনকার ন্যারেটিভ তো এক রাখা যাবে না। হুম আজকে আপনি যদি ম্যানিফেস্টো অফ কমিউনিস্ট পার্টিকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে পৃথিবীর কোনো জায়গাতেই কমিউনিস্ট পার্টি এক কদম এগোতে পারবে না। তাই আরএসএস তো বদলাচ্ছে সময়ের সঙ্গে। সময় হিসেবে বদলাচ্ছে, বদলাতে হবে। হুম তাহলে শুধু কি হিন্দু মুসলমানের ঘৃণার উপরে ভিত্তি করে একটা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থা, একটা পলিটিক্যাল ন্যারেটিভ করা যায়? সমস্ত মুসলমানদের আপনি মেরে ফেলুন ভারত থেকে, নিষ্কাশিত করে দিন ভারত থেকে। তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের রুটি রুজি, বেঁচে থাকা, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, এর কি পরিণতি হবে? আজকে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ ইকোনমিক পাওয়ার। এটা তো আস্তে আস্তে সাউথ ইস্ট এশিয়ার দেশের মতো হয়ে যাচ্ছে। এন্টারপ্রেনারশিপ নেই, বিজনেস ডেভেলপমেন্ট নেই, ক্রনি ক্যাপিটালিস্টদের হাতে ক্ষমতা চলে গেছে। তারাই ইনভেস্ট করছে, তারাই প্রফিট নিয়ে চলে যাচ্ছে। এই জায়গাটা যখন এসে পৌঁছে গেছে, তার কোনো জায়গা নেই। আজকে পশ্চিমবাংলায় আপনার আমার ছেলে কিছু করতে পারবে না, তাদের বাইরে গিয়ে পড়তে হবে, বাইরে গিয়ে চাকরি করতে হবে। এবং যে 1 বছর 2 বছর পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে, সে কান ধরছে আমি আর পশ্চিমবাংলায় কলকাতায় ফিরবো না। আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই। আর বিরোধী দল যদি শুধু বাংলাদেশ দেখায়, যদি বার্মা দেখায়, যদি রোহিঙ্গা দেখায়, তাহলে পশ্চিমবাংলার কথাটা কে বলবে? শাসক তো নিজের শাসনে বলিয়ান, কিন্তু বাঙালির কথা কে বলবে? আর বাঙালিকে যদি আপনি আরএসএস এর ন্যারেটিভে ধরেন, মোহন ভাগবত বলছেন যে মুসলিমস আর ইনক্লুসিভ অফ হিন্দুজ ইন ইন্ডিয়া, এই ল্যাঙ্গুয়েজ উনি ব্যবহার করেছেন। তাহলে পশ্চিমবাংলার 30% 31% মুসলমানকে হিন্দু হিসাবে ট্রিট না করে তাদেরকে অপাঙ্গত্ব, আপনি ইতর শ্রেণীর জীব হিসাবে ট্রিটমেন্ট করতে চাইছেন? এটা আরএসএস এখন এটা নিজস্ব চিন্তা ভাবনায় এটা তারা বলছে। আর বিজেপি অন্য কথা বলছে। আমি মনে করি নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের যে বৈঠক হয়েছে, এই বৈঠকটা সুদূর প্রসারী হলেও হতে পারে। কারণ এই প্রথম পলিটিক্যাল পাওয়ার সার্কেলের বাইরে একটা বিগার ন্যাশনাল অ্যাসপেক্টে মোহন ভাগবত কাজ করছেন। কারণ মোহন ভাগবত হচ্ছে বালা সাহেব দেওরসের পরে একমাত্র অ্যাসেটিভ। বালা সাহেব দেওরসের সময় বিজেপি ক্ষমতায় ছিল না, ক্ষমতায় থাকার কোনো চান্স দেখা যায়নি।
কিন্তু ইনি ইন পাওয়ার প্রাইম মিনিস্টারকে তার সদর দপ্তরে নিয়ে এসে বৈঠক করাচ্ছেন, তাকে হাত জোর করে দিল্লির দরবারে গিয়ে বসতে হয়নি। আমি মোহন ভাগবতকে তার চিন্তা ভাবনা বা তার পদক্ষেপকে আমি আরএসএস এর লোক নয়, আমি তাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.